রাত 2:30 ঢাকার মিরপুরের একটি ঘিঞ্জি গলি। চারদিক এমন নিশ্চিদ্র অন্ধকারে ডুবে আছে যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যায় না। টানা 4 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। ব্যবসা গরমে বাতাস যেন জমাট বেঁধে আছে, দম বন্ধ হয়ে আসার উপক্রম। গলির ধারের একটি সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়সী বাবা। তার এক হাতে একটি সস্তা তালপাতার পাখা, যা দিয়ে তিনি ক্রমাগত বাতাস করার চেষ্টা করছেন তার ছোট্ট মেয়েটিকে। গরমে আর মশার কামড়ে মেয়েটি কিছুক্ষণ পরপর কেঁদে উঠছে। কাল সকালে তার স্কুলে পরীক্ষা, কিন্তু পড়ার টেবিলে বসার কোনো উপায় নেই। ঠিক ভেতরের দিকে রান্নাঘর থেকে ভেসে আসছে একটি চাপা দীর্ঘশ্বাস। লোকটির স্ত্রী দেশলাইয়ের পর দেশলাই জ্বালাচ্ছেন, কিন্তু চুলায় কোনো আগুন জ্বলছে না। গ্যাসের লাইনে বিন্দুমাত্র চাপ। কাল সকালে স্বামী অফিসে যাবে, বাচ্চাটা স্কুলে যাবে, কিন্তু তাদের মুখে তুলে দেওয়ার মতো একটু খাবার রান্না করার উপায় পর্যন্ত নেই। এই পরিবারটি কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত নয়। এরা 5ই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানে হয়তো সরাসরি গুলি খায়নি, কিন্তু বুক ভরা আশা নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছিল নতুন এক বাংলাদেশের স্বপ্নে। তারা ভেবেছিল স্বৈরাচারের পতন হলে হয়তো অন্তত শান্তিতে ঘুমানো আর 3 বেলা দুমুঠো খেয়ে বাঁচার নিশ্চয়তাটুকু পাওয়া যাবে। কিন্তু আজ তাদের রাত কাটছে ঘামে আর দিন শুরু হচ্ছে ক্ষুধার্ত পেটে। ক্ষমতার করিডোরে আজ হয়তো নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, কিন্তু এই সাধারণ মানুষগুলোর কাছে সেই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই যদি তা তাদের ঘরের ফ্যানটা না ঘোরাতে পারে। লোডশেডিং আর গ্যাস সংকট আজ কেবল একটি সাধারণ সমস্যা নয়, এটি একটি বিশাল রাজনৈতিক টাইম বোমায় পরিণত হয়েছে। বিদ্যুৎ বা জ্বালানি মন্ত্রণালয়ে গেলে আপনি হয়তো অনেক ভারী ভারী শব্দ শুনতে পাবেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনারা হয়তো বিশাল সব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করবেন কেন দেশে বিদ্যুৎ নেই। তারা বলবেন পাওয়ার ডিস্ট্রিবিউশনের সমস্যা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, এলএনজি টার্মিনালের জট, ডলার সংকট, লেটার অফ ক্রেডিট খুলতে না পারা ইত্যাদি ইত্যাদি। সরকারের কাছে হয়তো এই কারণগুলো শতভাগ যৌক্তিক, অর্থনীতিবিদদের কাছে হয়তো এগুলো নিখুঁত গাণিতিক হিসাব, কিন্তু সাধারণ মানুষের হিসাব নিকাশ এত জটিল নয়। একজন রিক্সা চালক, একজন পোশাক শ্রমিক বা ওই মিরপুরের মধ্যবয়সী বাবাটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোঝেন না। তারা এলএনজি জট বোঝেন না, তারা জানেন না বিশ্ববাজারে ডলারের দাম কত। তারা শুধু একটা জিনিসই বোঝেন, মাস শেষে তারা বিদ্যুতের বিল দিচ্ছেন, কিন্তু সুইচ দিলে বাতি চলছে না। সাধারণ মানুষ চায় বিদ্যুৎ, তারা শান্তিতে ঘুমাতে চায়। যে মানুষটির বাড়িতে বিদ্যুতের অভাবে সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়, গ্যাসের অভাবে যার বাসায় রান্না হয় না, সে এত ভূ রাজনৈতিক তত্ত্ব বা অর্থনীতির গ্রাফ বুঝতে চায় না। তার পেটে ক্ষুধা, তার শরীরে ঘাম। আর ক্ষুধার্ত ও ঘর্মাক্ত মানুষ কখনো যুক্তি শোনে না, তারা কেবল সমাধান চায়। সরকারের নীতি নির্ধারকরা যদি মনে করেন যে টিভিতে এসে এই ভারী ভারী শব্দগুলো বলে তারা মানুষকে শান্ত রাখতে পারবেন, তবে তারা জনমনস্তত্ত্ব বুঝতে চরমভাবে ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে প্রখ্যাত কবি রফিক আজাদ স্বাধীনতার পরপর ৭৪-এর দুর্ভিক্ষের প্রেক্ষাপটে একটি তীব্র ক্ষোভের কবিতা লিখেছিলেন। কবিতার একটি লাইন ছিল এমন, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। এই একটি লাইন কেবল কোনো সাধারণ কবিতার পংক্তি নয়, এটি হলো একটি অভুক্ত, নিগৃহীত এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের চরম মনস্তাত্ত্বিক অবস্থার এক ভয়ঙ্কর নিখুঁত দলিল। স্বাধীনতার পর মানুষ যখন একটি নতুন মানচিত্র পেল, একটি স্বাধীন দেশ পেল, তখন তাদের আশা ছিল অন্তত দুমুঠো ভাত জুটবে। কিন্তু যখন সেই ভাত জুটল না, তখন ক্ষুধার জ্বালায় মানুষের কাছে ওই মানচিত্র, ওই দেশপ্রেম, ওই স্বাধীনতা সবকিছুই অর্থহীন হয়ে গেল। মানুষ তখন রাষ্ট্রের কাছে দাবি জানালো না, সরাসরি হুমকি দিল। রাষ্ট্র যদি তার বেসিক বা মৌলিক অধিকারটুকু দিতে না পারে, তবে সেই রাষ্ট্রের অস্তিত্ব বা মানচিত্রকেই গিলে খাওয়ার হুমকি দিল ক্ষুধার্ত জনতা। আজকের বাংলাদেশের পরিস্থিতিও অদ্ভুতভাবে সেই কবিতার লাইনের দিকে এগোচ্ছে। আজকের হাহাকার হয়তো সরাসরি ভাতের নয়, কিন্তু এই হাহাকার হলো গ্যাস আর বিদ্যুতের, যা ছাড়া আধুনিক জীবনযাত্রা এক মুহূর্ত অচল। যখন একটি সাধারণ পরিবার সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাসে লেগুনায় ঝুলে ট্রাফিক জ্যাম ঠেলে বাসায় ফিরে দেখে চুলায় গ্যাস নেই, তখন তার ভেতরে যে ক্ষোভের জন্ম হয় তা কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে মেটানো যায় না। একটি মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে তা একবার ভেবে দেখুন। যখন প্রচণ্ড গরমে একটি সদ্যজাত শিশু ঘুমাতে পারে না এবং ডুকরে কেঁদে ওঠে, তখন সেই শিশুর পিতার চোখে রাষ্ট্র, সরকার, বিপ্লব বা গণতন্ত্র সবকিছুই একটি বিশাল প্রহসন বলে মনে হয়। যে মানুষটির বাসায় গ্যাসের সংকট, সে কোনো যুক্তি মানতে চায় না। টিভিতে যখন কোনো মন্ত্রী বলেন যে বিশ্ববাজারে তেলের দাম বেশি, এলএনজি আসছে না, আমাদের একটু সময় দিন, তখন ওই ঘর্মাক্ত মানুষটির মনে হয় কেউ তার সাথে চরমে রসিকতা করছে। রাষ্ট্র তার নাগরিকদের কাছে আনুগত্য দাবি করে, দেশপ্রেম দাবি করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বড় সত্যটি হলো রাষ্ট্র এবং নাগরিকের মধ্যকার সম্পর্কটি হলো একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির মতো। আমি রাষ্ট্রকে ট্যাক্স দেব, আইন মানব, আর রাষ্ট্র আমাকে নিরাপত্তা, বিদ্যুৎ, পানি আর খাবার দেবে। যখন রাষ্ট্র সেই চুক্তির তার নিজের দিকটা পূরণে ব্যর্থ হয়, তখন নাগরিকের ভেতরেও রাষ্ট্রের প্রতি আনুগত্য শূন্যের কোঠায় নেমে আসে। ক্ষুধার্ত
ক্ষুধার্ত এবং অন্ধকারে থাকা মানুষ যখন রাস্তায় নামে তখন তারা কোনো নির্দিষ্ট নেতার ইশারায় নামে না, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না। তখন ওই মানচিত্র খাওয়ার রূপকটি বাস্তবে রূপ নেয়। তারা তখন সরকারি অফিস ভাঙে, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করে, কারণ রাষ্ট্র তাদের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। বর্তমান সরকার যদি মনে করে যে মানুষ বিগত সরকারের দুর্নীতির কথা ভেবে বর্তমান সরকারের এই লোডশেডিং দিনের পর দিন মুখ বুজে সহ্য করে নেবে, তবে তারা একটি জীবন্ত আগ্নেয়গিরির উপর বসে আছে। মানুষের পেটে যখন ক্ষুধা থাকে, ঘরে যখন অন্ধকার থাকে, তখন অতীত সরকারের দুর্নীতির গল্প তাদের পেট ভরাতে পারে না। তারা তখন বর্তমানের কাছে জবাব চায়, আর সেই জবাব না পেলে তারা মানচিত্র ছিঁড়ে ফেলতে অর্থাৎ খোদ রাষ্ট্রযন্ত্রকেই গিলে খেতে উদ্যত হয়। যে কোনো সংকটকালীন মুহূর্তে সরকারের তরফ থেকে দেওয়া বক্তব্য পরিস্থিতিকে শান্ত করতে পারে, আবার সেই বক্তব্যই আগুনে ঘি ঢালতে পারে। বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের মুখে সরকারের অনেক মন্ত্রী বা নীতি নির্ধারক অত্যন্ত সাবলীলভাবে বলে দিচ্ছেন যে বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত 2 বছর সময় লাগবে। রাজনীতির মাঠে এর চেয়ে ডেঞ্জারাস বা ভয়ঙ্কর কথা আর হতে পারে না। এটি কোনো সাধারণ বক্তব্য নয়, এটি এক ধরনের রাজনৈতিক আত্মহনন। একটি মানুষ হয়তো 2 দিন, 1 সপ্তাহ বা খুব বেশি হলে 1 মাস কষ্ট সহ্য করতে পারে এই আশায় যে সামনে সুদিন আসবে, কিন্তু আপনি যখন একজন ঘর্মাক্ত, ক্ষুধার্ত এবং ঘুমহীন মানুষকে বলবেন যে তাকে এই নরক যন্ত্রণা আরও 2 বছর সহ্য করতে হবে, তখন তার ভেতরে থাকা ধৈর্যের সবশেষ বাঁধটুকুও ভেঙে যায়। 2 বছর, একটি বাচ্চার পড়াশোনা 2 বছর ধরে ব্যাহত হবে, একটি পরিবারের রান্নাবান্না 2 বছর ধরে অনিশ্চয়তার মধ্যে থাকবে। সরকারের এই ধরনের বক্তব্য মানুষের মনে চরম হতাশা এবং ক্ষোভের জন্ম দিচ্ছে। তারা ভাবছে যদি 2 বছরই সময় লাগে পরিস্থিতি স্বাভাবিক হতে, তবে আগের সরকারকে হটিয়ে এদের এনে লাভ কি হলো? মানুষ জাদুকরী সমাধান চায়। তারা বিশ্বাস করে যে সরকার চাইলে রাতারাতি অনেক কিছুই পরিবর্তন করতে পারে, আর সরকার যদি এই জায়গায় খুব দ্রুত অন্তত দৃশ্যমান কোনো পরিবর্তন আনতে না পারে, তবে তারা এমন এক বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে যা সামাল দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। যে আগ্নেয়গিরির কথা এতক্ষণ বলা হচ্ছিল তার লাভা কিন্তু ইতিমধ্যেই উদগীরণ হতে শুরু করেছে। এটি আর কেবল আশঙ্কা বা অনুমানের পর্যায়ে নেই। এই বিদ্যুৎ সংকট শুরু হওয়ার মাত্র 1-2 মাসের মাথায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক ভয়াবহ খবর আসতে শুরু করেছে। বিদ্যুৎ অফিসে হামলা। গ্রামগঞ্জে, মফস্বলে বা আধা শহরগুলোতে যখন ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না, তখন সাধারণ মানুষ আর ঘরের ভিতর বসে থাকছে না। তারা দল বেঁধে লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করছে পল্লী বিদ্যুৎ বা ডিপিডিসির জোনাল অফিসগুলোতে। ভাঙচুর করা হচ্ছে সরকারি আসবাবপত্র, অবরুদ্ধ করা হচ্ছে প্রকৌশলীদের। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে বিদ্যুৎ অফিসগুলো থেকে সরকারের কাছে তাদের কর্মীদের জীবন বাঁচানোর জন্য বাড়তি নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে। এটি কিসের ইঙ্গিত? এটি হলো সেই টিকটিক করা টাইম বোমার প্রথম স্ফুলিঙ্গ। মানুষ যখন রাষ্ট্রের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা অফিসে হামলা করে, তখন বুঝতে হবে রাষ্ট্রের প্রতি তাদের আস্থার জায়গাটি পুরোপুরি ভেঙে পড়েছে। তারা আর কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করছে না। আজ যারা বিদ্যুৎ অফিসে হামলা করছে, কাল তারা যদি সরাসরি সচিবালয় বা নীতি নির্ধারকদের বাড়ির দিকে ধেয়ে আসে, তবে কি তাদের ঠেকানো সম্ভব হবে? এই হামলাগুলো প্রমাণ করে যে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা আর কোনো প্রতিশ্রুতি শুনতে প্রস্তুত নয়। বর্তমান সরকার যদি মনে করে যে তারা কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, বিদ্যুৎ অফিস পাহারা দিয়ে এই সংকট পার করে দেবে, তবে তারা ইতিহাসের চরমতম ভুল করতে যাচ্ছে। পুলিশ বা সেনাবাহিনী দিয়ে হয়তো সাময়িকভাবে একটি বিল্ডিং রক্ষা করা যায়, কিন্তু কোটি মানুষের ক্ষোভকে স্থিমিত করা যায় না। বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা যদি রাতারাতি বা অন্তত খুব দ্রুত দূর না হয়, তবে সরকার এমন এক ট্রাবলে বা গভীর সংকটে পড়বে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তাদের জানা থাকবে না। কারণ এই ক্ষোভ কোনো বিরোধী রাজনৈতিক দলের সৃষ্টি করা নয়। এই ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ রান্নাঘর থেকে, আর ঘামে ভেজা বিছানা থেকে, আর পরীক্ষার প্রস্তুতি নিতে না পারা এক শিক্ষার্থীর পড়ার টেবিল থেকে। সাধারণ মানুষের এই নীরব ক্ষোভ যখন একবার রাজপথে আছড়ে পড়ে, তখন কোনো ব্যারিকেড, কোনো টিয়ার গ্যাস বা কোনো রাজনৈতিক কূটকৌশল তাদের থামাতে পারে না। সরকার এখন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। একদিকে তাদের আমলাতান্ত্রিক জটিলতা ও এলএনজি জট, আর অন্যদিকে 17 কোটি মানুষের ঘাম আর ক্ষুধার হাহাকার। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তাদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। তা না হলে যে মানুষেরা তাদের মাথায় তুলেছিল, সেই মানুষেরাই তাদের চরমভাবে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত দ্বিধা করবে না। রাত গভীর হচ্ছে। ঢাকার একটি অভিজাত এলাকায় অবস্থিত বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুম।
পুরো শহর যখন অন্ধকারে ডুবে আছে তখন এই ভবনটিতে চলছে বিশাল ক্ষমতা সম্পন্ন জেনারেটরের একটানা গর্জনের ভেতরে কন্ট্রোল রুমের পরিবেশটা অদ্ভুত রকম থমথমে। বিশাল স্ক্রিনে পুরো বাংলাদেশের গ্রিডের মানচিত্র ভেসে আছে। মানচিত্রের বেশিরভাগ অঞ্চলই লাল হয়ে আছে, যার মানে সেখানে বিদ্যুৎ নেই। স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন সরকারের একজন শীর্ষ নীতি নির্ধারক। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। যদিও ঘরটি কড়া শীতাতপ নিয়ন্ত্রিত, তার হাতের স্মার্টফোনটিতে কিছুক্ষণ পরপর মেসেজ আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে ডিসি এবং এসপিরা খবর পাঠাচ্ছেন। মানুষ রাস্তায় নেমে এসেছে, তারা বিদ্যুতের অফিসের দিকে এগুচ্ছে। তিনি স্ক্রিনের ওই লাল বিন্দুগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। ওই লাল বিন্দুগুলো কেবল বিদ্যুৎহীন এলাকা নয়, ওগুলো এক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। তার মনে পড়ে গেল সেই মন্ত্রীর কথা, যিনি বলেছিলেন সমস্যার সমাধানে 2 বছর লাগবে। তিনি এখন বুঝতে পারছেন 2 বছর তো দূরের কথা, তাদের হাতে হয়তো আর 2 মাস সময়ও নেই। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এই অন্ধকারের ভেতরেও তিনি যেন শুনতে পাচ্ছেন লাখো মানুষের চাপা গর্জন। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। এই কবিতার লাইনটি যেন আজ রাতের বাতাসে এক ভয়ঙ্কর স্লোগান হয়ে ফিরে আসছে। তিনি তার চোখ বন্ধ করলেন। তিনি বুঝতে পারছেন ক্ষমতার মসনদ বড়ই অদ্ভুত এক জায়গা। এখানে কোনো এক্সকিউজ বা অজুহাত চলে না। যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই লাল বিন্দুগুলোকে তিনি সবুজে রূপান্তরিত করতে না পারেন, তবে এই অন্ধকার কেবল সাধারণ মানুষের ঘরেই সীমাবদ্ধ থাকবে না। এই অন্ধকার গ্রাস করে নেবে তাদের ক্ষমতার পুরো কাঠামোকে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। জেনারেটরের গর্জনের নিচে চাপা পড়ে যাচ্ছে একটি জাতির হাহাকার। কিন্তু কতক্ষণ? এই চরম সাসপেন্স আর অনিশ্চয়তার রাতেই হয়তো লেখা হচ্ছে আগামী দিনের নতুন কোনো প্রলয়ের গল্প। খেলা এখনো শেষ হয়নি, বরং আসল টিকে থাকার লড়াইটা কেবল শুরু হলো। এই অন্ধকারের শেষে কি আলোর দেখা মিলবে, নাকি একটি সরকার সম্পূর্ণভাবে ডুবে যাবে মানুষের ক্ষোভের অথৈ সাগরে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক রাতের এই খুঁটখুঁটে অন্ধকারেই।